প্রিয় ভাই ও বোনেরা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2022-এর ক ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল। ক ইউনিটের রসায়ন অংশটা ব্যাখ্যাসহ সলিউশান আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো প্রশ্নে কনফিউশন থাকবে না। তাহলে আসা যাক, ক ইউনিটের রসায়নে 1 নম্বর কোশ্চেনটা কী ছিল। 1 নম্বর কোশ্চেনটা ছিল গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান। গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান? এটার উত্তর হবে বি, sp2 সংকরণ বিদ্যমান। গ্রাফাইটের প্রতিটি কার্বন পরমাণুতে sp2 সংকরণ বিদ্যমান থাকে এবং গ্রাফাইটের গঠন সরকোণীয় হয়। জেনে রাখবা, হীরকের গঠনের প্রতিটি কার্বন পরমাণুতে কিন্তু sp3 সংকরণ ঘটে এবং প্রতিটি কার্বন পরমাণু অপর 4টি কার্বন পরমাণুর সাথে কিন্তু চতুস্তলীয়ভাবে বন্ধন গঠন করে। এবার আসা যাক 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনটা ছিল নিচের কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। নিচের কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া? দেখো, এটার উত্তর হবে সি নম্বর, ক্লোরিন প্লাস H2O সমান HCl প্লাস HOCl। এখন তোমাদের জানতে হবে যে অসামঞ্জস্য বিক্রিয়াটা আসলে কি। অসামঞ্জস্য বিক্রিয়াটা হচ্ছে যে সকল বিক্রিয়ায় একটা পরমাণুর একই সাথে জারণও ঘটে এবং বিজারণও ঘটে তাদেরকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। যে সকল বিক্রিয়ায় একটা পরমাণুর একই সাথে জারণও ঘটে এবং বিজারণও ঘটে সে সকল বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। দেখো, সি নম্বর অপশনে ছিল ক্লোরিন প্লাস H2O সমান HCl প্লাস HOCl। বিক্রিয়কে ক্লোরিনের জারণ সংখ্যা ছিল 0, উৎপাদে যে ক্লোরিনের জারণ সংখ্যা হয়েছে -1 এবং +1। সুতরাং এখানে কিন্তু একই সাথে ক্লোরিনের জারণও ঘটেছে, বিজারণও ঘটেছে। এ কারণে এই বিক্রিয়াটা একটা অসামঞ্জস্য বিক্রিয়া। এবার আসা যাক 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা ছিল অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয়। এ নম্বর অপশনে ছিল ক্লোরোবেনজিন, বি নম্বর অপশনে ছিল অ্যাসিটোফেনন, সি নম্বর অপশনে ছিল টোলুইন এবং ডি নম্বর অপশনে ছিল বেনজোয়িক অ্যাসিড। দেখো, বিক্রিয়াটা যদি আমরা দেখি, বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া। বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় কিন্তু অ্যাসিটোফেনন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। দেখো, বেনজিন প্লাস অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইডের অ্যাসিটাইল মূলকটা হচ্ছে বেনজিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে অ্যাসিটোফেনন উৎপন্ন করে এবং যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয় সেই হাইড্রোজেন কিন্তু Cl এর সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন করে। সুতরাং বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যাসিটোফেনন উৎপন্ন হয়। এবার আসা যাক 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন ছিল ড্যানিয়েল কোষে যে সকল ধাতু ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয় তা হলো। দেখো, ড্যানিয়েল কোষ কিন্তু গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষের উদাহরণ হলো ড্যানিয়েল কোষ এবং শুষ্ক কোষ বা ড্রাই সেল। তা ড্যানিয়েল কোষে সাধারণত অ্যানোড হিসেবে জিঙ্ক ধাতু ব্যবহার করা হয় এবং ক্যাথোড হিসেবে কপার ধাতু ব্যবহার করা হয়।
তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর, কপার অ্যান্ড জিঙ্ক। এবার আসা যাক 5 নম্বর প্রশ্নে। দেখো, মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এর সাথে নিচের কোন যৌগটির বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়? মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে নিচের কোন যৌগটির বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়? দেখো, এই প্রশ্নটা কিন্তু অনেক সহজ একটা কোশ্চেন। তোমরা যদি গ্রিগনাট বিকারকের নাম শুনে থাকো, গ্রিগনাট বিকারকের সাথে অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়া বুঝে থাকো, তাহলে অবশ্যই এই প্রশ্নটার উত্তর খুব সহজেই করতে পারবা আশা করি। দেখো, একটা জিনিস মনে রাখবা, গ্রিগনাট বিকারকের সাথে ইথানলের বিক্রিয়ায় কিন্তু গ্রিগনাট বিকারকের সাথে ইথানলের বিক্রিয়ায় কিন্তু আইসোপ্রোপানল উৎপন্ন হয়, এবং গ্রিগনাট বিকারকের সাথে মিথানলের বিক্রিয়ায়, দ্যাট মিন্স ফর্মালডিহাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয় ইথানল, এবং গ্রিগনাট বিকারকের সাথে কিটোনের বিক্রিয়ায়, দ্যাট মিন্স এখানে একটা অপশন আছে ডাইমিথাইল কিটোন। এই ডাইমিথাইল কিটোনের সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়ায় উৎপন্ন হয় 2মিথাইল প্রোপানল 2। আমরা যদি এই বিক্রিয়াটা করি, দেখো দেখো তোমরা CH3MgX, এটাকে বলা হয় মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এর সাথে যদি আমরা CH3CHO ইথানলের বিক্রিয়া করি, তাহলে এখানে একটা জুট যৌগ তৈরি হয়। দ্যাট ইজ, জুট যৌগটা হলো CH3 আর OMgX, এটা একটা জুট যৌগ। পরবর্তীতে আমরা যদি CH3OMgX এর সাথে পানি যোগ করি, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে CH3OH প্লাস MgOH। দেখো, এই যৌগটার নাম হচ্ছে আইসোপ্রোপানল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে বি নম্বর। এরপরে 6 নম্বর কোশ্চেনটা দেখো। 6 নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে, একটা আদর্শ গ্যাসের PV ভার্সেস 1/P লেখচিত্রটা হবে একটি। 6 নম্বর কোশ্চেনটা ছিল, একটা আদর্শ গ্যাসের PV বনাম 1/P লেখচিত্রটি হবে একটি। এ নম্বর অপশনে ছিল ছেদক সহ সরলরেখা। বি নম্বর অপশনে ছিল অধিবৃত্ত। সি নম্বর অপশনে ছিল এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এবং ডি নম্বর অপশন ছিল মূল বিন্দুগামী সরলরেখা। একটা বিষয় তোমরা মনে রাখবা, যে পিভি ভার্সেস ভি যদি আমরা বলি, পিভি ভার্সেস
পিভি ভার্সেস পি যদি আমরা বলি, তাহলে কিন্তু এর গ্রাফটা কিন্তু হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। এখানে পিটা একটা কনস্ট্যান্ট। আবার যদি আমি বলি পিভি ভার্সেস 1/p, তাহলে এটাও কিন্তু কি হবে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, কারণ 1/pও কিন্তু এখানে কনস্ট্যান্ট। অর্থাৎ পিভি ভার্সেস 1/p এর গ্রাফটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। অর্থাৎ সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশন সি। তোমরা এই প্রশ্নটার ব্যাখ্যাটা হাজারী স্যারের বইয়ের 11 নম্বর পৃষ্ঠার 1.6 গ নম্বর চিত্রটা দেখলেই পাবে। এটা এডিশন ছিল 2019 এডিশনের হাজারী স্যারের বইয়ের 11 নম্বর পৃষ্ঠার 1.6 গ নম্বর লেখচিত্রটাই ছিল পিভি ভার্সেস 1/p। আশা করি বুঝছো। একটা জিনিস মনে রাখবা, এখানে বলে দিয়েছে কিন্তু আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসের ক্ষেত্রেও কিন্তু লেখচিত্র হয়। এখানে যদি বলে দিত বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি ভার্সেস 1/p এর লেখচিত্র কীরূপ হবে, বা পিভি ভার্সেস 1/v এর লেখচিত্র কীরূপ হবে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হতো কিন্তু ছেদক সহ সরলরেখা। এটা কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি বলতো তাহলে ছেদক সহ সরলরেখা হতো, কারণ পিভি ভার্সেস 1/p বা পিভি ভার্সেস 1/v এগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমার y=mx + c আকারের একটা রেখা পাওয়া যায়। এই রেখাটা কিন্তু ছেদক সহ মূলবিন্দুগামী সরলরেখা বা ছেদক সহ সরলরেখা হবে। ঠিক আছে, আশা করি 6 নম্বর প্রশ্নটা ক্লিয়ার। এবার আসা যাক 7 নম্বর কোশ্চেনে। দেখো 7 নম্বর কোশ্চেন ছিল, এটা কিন্তু একটা নর্মাল পেন্টেন, ঠিক আছে, C5H12 অ্যালকেন। তা C5H12 যৌগের গাঠনিক সমাণু কয়টা? C5H12 যৌগের গাঠনিক সমাণু কয়টা? তা C5H12 যৌগের গাঠনিক সমাণু হবে 3টা। এর 3টা সমাণু হলো, মনে রাখবা, আইসোপেন্টেন, নর্মাল পেন্টেন এবং নিওপেন্টেন। একটা হবে নর্মাল পেন্টেন CH3 CH2 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 CH3, দ্যাট ইজ এটাকে আমরা বলি নর্মাল পেন্টেন। আরেকটা হচ্ছে আইসোপেন্টেন CH3 CH CH2 CH3, এটা হবে আইসোপেন্টেন। আরেকটা আছে হচ্ছে নিওপেন্টেন, অর্থাৎ সি চারিপাশেই তার অ্যালকাইল গ্রুপ থাকবে মিথাইলমূলক, এটার নাম হচ্ছে নিওপেন্টেন। ঠিক আছে, সুতরাং পেন্টেনের গাঠনিক সমাণু হবে 3টি, একটা হলো নর্মাল পেন্টেন, একটা হলো আইসোপেন্টেন এবং আরেকটা হলো নিওপেন্টেন। এই প্রশ্নটা সঠিক উত্তর হবে অপশন বি। এবার আসা যাক কোশ্চেন নম্বর 8। দেখো কোশ্চেন নম্বর 8 ছিল, ইথানল জারিত হয়ে তৈরি হয় জেড। ইথানল জারিত হয়ে তৈরি হয় জেড, যা C2H5OH এর সাথে এস্টার প্রস্তুত করে। তাহলে জেডটা কি? প্রশ্নটা আবার দেখো, ইথানল জারিত হয়ে তৈরি হয় জেড, যা C2H5OH এর সাথে এস্টার প্রস্তুত করে। জেড কি? দেখো তোমাদের আমি খুব সুন্দরভাবে এই প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। অ্যালকোহলকে জারিত করলে কি উৎপন্ন হয়? আমরা জানি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়, এবং অ্যালডিহাইডকে জারিত করলে কিন্তু অর্গানিক অ্যাসিড উৎপন্ন হয়, জৈব অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এখানে বলেই দিচ্ছে যে ইথানল জারিত হয়ে তৈরি হয় জেড। দেখো আমি এটাকে কিভাবে করি,
ইথানল CH3 CH2 OH। যাই দিয়ে CH3 সরি CH3 CH3 CH2 CHO CH3 CHO। এটাকে যদি আমরা আবার জাহিত করি তাহলে CH3 COOH উৎপন্ন হবে। তার মানে ইথানলকে জাহিত করলে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইডকে জাহিত করলে কি হয়? জাহিত করলে CH3COOH হয়। এখন এই CH3COOH এর সাথে আমরা যদি CH3COOH এর সাথে আমরা যদি CH3CH2OH এর বিক্রিয়া করি তাহলে কিন্তু আমার উৎপন্ন হবে এস্টার, দ্যাট ইজ CH3COOH2CH3। ঠিক আছে, এই যৌগটা কিন্তু আমার ছিল হচ্ছে জেড, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডটা বা ইথানোয়িক অ্যাসিডটা কিন্তু আমার ছিল হচ্ছে জেড। তাহলে এই জেডের সাথে কিন্তু আমরা আবার যোগ করছি কি ইথানল। তাহলে জেডটা ছিল হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিড এবং অ্যালকোহল পরস্পরের সাথে বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে, এটা মনে রাখবা। অ্যাসিড এবং অ্যালকোহল পরস্পরের সাথে বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে। তাহলে এটা কিন্তু আমার ইথাইল ইথানয়েড, দ্যাট ইজ এটার আকৃতি কিন্তু এরকম RCOOR। ঠিক আছে, যা একটা এস্টার। এবার দেখো 9 নম্বর কোশ্চেন, সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য নিচের কোনটি উপযুক্ত? সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য নিচের কোনটি উপযুক্ত? আমরা জানি সোডিয়াম ধাতুকে পেট্রোল বা কেরোসিনের নিচে রাখা হয়। এটার কারণ কি? কারণ সোডিয়াম ধাতু বাতাসের অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে কিন্তু অনেক সময় জ্বলে ওঠে বা আগুন জ্বলতে পারে বা দুর্ঘটনা ঘটাতে পারে। এই কারণে কিন্তু আমরা কি করি, সোডিয়াম ধাতুকে নিরাপদ স্থানে সংরক্ষণের জন্য আমরা কি করি, পেট্রোল বা কেরোসিনের নিচে এটাকে রেখে দিই, যাতে সহজে বাতাসের অক্সিজেনের সাথে এটা বিক্রিয়া করতে না পারে। এখন তোমরা বলতে পারো যে পেট্রোল বা কেরোসিন তো এখানে নাই, তাহলে অ্যান্সার হবে কোনটা? একটা মজার বিষয় হলো যে কেরোসিন কিন্তু অ্যালকেন, পেট্রোলও কিন্তু অ্যালকেন। কেরোসিনে কার্বনের পরিমাণ থাকে 12 থেকে 15 এবং পেট্রোলের সাধারণ সংকেত, এটা মনে রাখবা, পেট্রোলের সাধারণ সংকেত কিন্তু CnH2n+2। তা CnH2n+2 তার মানে কি? হেক্সেনটা কি? হেক্সেনের সংকেত ছিল C6H14। হেক্সেনের সংকেত ছিল কিন্তু C6H14, দ্যাট ইজ এটা কিন্তু দেখো CnH2n+2 একটা অ্যালকেন। সুতরাং হেক্সেন ওয়ান কাইন্ডস অফ পেট্রোল, এটাকে আমরা পেট্রোল বলতে পারি। সুতরাং সঠিক উত্তর কোনটা হবে? ডি অপশন হবে। তাহলে সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য আমরা নিচের কোনটি ব্যবহার করব? হেক্সেন ব্যবহার করব। 10 নম্বর প্রশ্ন ছিল কোন উপস্তরটি সম্ভব নয়? কোন উপস্তরটি সম্ভব নয়? 10 নম্বর প্রশ্নটা কি? কোন উপস্তরটি সম্ভব নয়? এখন দেখো, আমরা সবাই কিন্তু জানি 3p সম্ভব, 4f সম্ভব, 1s সম্ভব, কিন্তু আমরা কি কখনো দেখেছি কোনো ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 2D আছে? কখনো কি আমরা দেখছি এটা? ইলেকট্রনিক কনফিগারেশনে কিন্তু কখনো আমরা 2D ব্যবহার করি না। এটার কারণ কি? দেখো এখানে 2D, এটা অরবিটাল হচ্ছে D
আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে 2। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে 2 আর অরবিটালটা হচ্ছে ডি। তা প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 2 হয় দ্যাট মিন্স এন এর মান 2। দ্যাট মিন্স এন এর মান কত? 2। তা এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান কী হবে? 0 আর 1 হবে। এল এর মান হবে কি? 0 আর 1। দ্যাট ইজ 0-র জন্য এস, 1-এর জন্য পি। তাহলে কি হবে? দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু 2s আর 2p হবে। তাহলে কি এখানে 2d সম্ভব? 2d কিন্তু সম্ভব না। সুতরাং সঠিক উত্তরটা কী হবে? অপশন এ। 11 নম্বর কোশ্চেনটা ছিল কোন যৌগটি সরল রৈখিক নয়? কোন যৌগটি সরল রৈখিক নয়? দেখো, কার্বন ডাইঅক্সাইড কিন্তু সরল রৈখিক। কার্বন ডাইঅক্সাইডের গঠন ছিল এরকম। ইথিলিন না অ্যাসিটিলিন, এটা কিন্তু সরলরৈখিক, এর গঠন ছিল কিন্তু এরকম। অক্সিজেন সরলরৈখিক, এর গঠন ছিল এরকম। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন বি। এটা সরলরৈখিক না, এটা কিন্তু ভি আকৃতির হবে। এটার গঠন হবে কি? এস এইচ, ঠিক আছে? এটা হবে ভি আকৃতি। এবার আমরা চলে আসি 12 নম্বর কোশ্চেনে। দেখো, 12 নম্বর কোশ্চেনটা ছিল কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ? 12 নম্বর কোশ্চেনটা ছিল কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ। এখন দেখো, তোমাদের বইতে কিন্তু ক্ষারীয় বাফার দ্রবণের উদাহরণ হাজারি স্যারের বইতে আছে। হাজারি স্যারের বইতে কিন্তু আছে NH4OH প্লাস NH4Cl, এটা একটা কিন্তু ক্ষারীয় বাফার দ্রবণ। এখন তুমি বলতে পারো স্যার NH4OH কোথায় আছে অপশনে? হ্যাঁ, অপশনের ভিতরে অ্যাকুয়াস NH3 আছে, তার মানে জলীয় NH3। জলীয় NH3টা কি? জলীয় NH3 দ্যাট মিন্স NH3 প্লাস H2O। এটা বিক্রিয়া করলে কিন্তু আমার দাঁড়ায় NH4OH। সুতরাং অ্যাকুয়াস NH3 মিন্স NH4OH আমরা বলতে পারি। তা NH4OH এবং NH4Cl এর মিশ্রণটা হবে হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। সুতরাং সঠিক উত্তরটা হবে কি? অপশন ডি। এরপরে আমরা চলে আসি 13 নম্বর কোশ্চেনে। দেখো 13 নম্বর কোশ্চেনটা ভালো করে। 13 নম্বর কোশ্চেনে ছিল হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কোনো একটি গ্যাসের ব্যাপনের হারের 6 গুণ। গ্যাসটির আণবিক ভর কত? কোশ্চেনটা আবার দেখো, হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কোনো একটি গ্যাসের ব্যাপনের হারের 6 গুণ, তাহলে গ্যাসটির আণবিক ভর কত? খুব সহজ একটা কোশ্চেন, খুব সহজ একটা কোশ্চেন। সূত্রটা ছিল R1 ভাগ R2 সমান √M2 ভাগ M1। দ্যাট ইজ, এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে R1 স্কোয়ার ভাগ R2 স্কোয়ার সমান এটা হবে M2 ভাগ M1। এখন আমার বলে দিয়েছে, দেখো প্রশ্নে বলছে যে হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কোনো একটি গ্যাসের ব্যাপনের হারের 6 গুণ। দেখো, আমরা যদি এখানে 6R2 স্কোয়ার করে দিই, ভাগ নিচেরটা হবে R2 স্কোয়ার, তাহলে M2 ভাগ M1। তা M1-এর মানটা কত? M1টা কিন্তু ছিল আমার 2। M1টা কত ছিল? 2, কারণ হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কিন্তু 2। হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত? 2। তাহলে R2 আর R2 কেটে যাবে, 6 ছক কত? 36, 6 ছক 36, তার মানে 36 সমান হবে M2 ভাগ 2। সুতরাং
আমার M2 মান কত আসে? M2 মান আছে 72। ঠিক আছে, তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 72 গ্রাম পার মোল, অর্থাৎ যৌগটার আণবিক ভর অজ্ঞাত যেটা ছিল, যেটা আমরা জানি না, সেই গ্যাসটার আণবিক ভর ছিল 72 গ্রাম পার মোল। এবার আমরা চলে আসি নেক্সট 14 নম্বর কোশ্চেনে। দেখো 14 নম্বর কোশ্চেনে ভালো করে দেখো, এটা একটা বেসিক বিষয়, এটা পিরিয়ডিক প্রপার্টিস থেকে এই কোশ্চেনটা দিয়েছে, পর্যাবৃত্ত ধর্ম থেকে। পর্যাবৃত্ত ধর্ম অনেকগুলো ছিল, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, যোজনী, পরমাণুর আকার, তারপর ছিল ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এগুলো কিন্তু সবই পর্যাবৃত্ত ধর্ম। প্রশ্নটা দেখো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? কার্বন, নাইট্রোজেন এবং ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? তড়িৎ-ঋণাত্মকতা বিষয়টা কি? আমরা যদি পিরিয়ডিক প্রপার্টি সম্পর্কে জানি, তাহলে এখন তড়িৎ-ঋণাত্মকতার কথা বলা ছিল একই পিরিয়ডে, অর্থাৎ একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যাবে, ততই মৌলসমূহের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা কিন্তু বাড়তে থাকবে। কি বললাম? একই পর্যায়ের। আমরা যদি দ্বিতীয় পর্যায়ের কথা চিন্তা করি, তাহলে দ্বিতীয় পর্যায়ে কিন্তু লিথিয়াম ছিল, তারপরে ছিল কি বেরিলিয়াম, তারপরে ছিল কি বোরন, তারপরে ছিল কি কার্বন, তারপরে ছিল নাইট্রোজেন, তারপরে ছিল অক্সিজেন, তারপরে ছিল ফ্লোরিন, তারপরে ছিল কি নিয়ন। দ্বিতীয় পর্যায়ে প্রথমে ছিল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এগুলো সবই কিন্তু দ্বিতীয় পর্যায়ে মৌল। তা আমরা কি বলেছি? আমরা বলেছি যে একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায়, ততই মৌলসমূহের ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? বাড়তে থাকবে, অর্থাৎ তড়িৎ-ঋণাত্মকতা বাড়তে থাকবে। তার মানে দেখো, এটার থেকে এটার তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তার 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 থেকে এটা, তার থেকে এটা। ঠিক আছে, তাহলে পর্যায় সারণী বাম থেকে ডানের দিকে যদি যাওয়া যায়, তাহলে ডানের দিকের মৌলগুলো তড়িৎ-ঋণাত্মকতা কী হবে? বেশি হবে। সুতরাং এই থিওরিতে আমার এখানে সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে হচ্ছে ফ্লোরিন, তারপরে হবে অক্সিজেন, তারপর হবে নাইট্রোজেন, তারপর কার্বন, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন এ। এরপরে আমাদের 15 নম্বর কোশ্চেনটা আমরা আসি, দেখি 15 নম্বর কোশ্চেনটা কী। 15 নম্বর প্রশ্নটা ছিল নিচের বিক্রিয়া সমূহের মধ্যে কোনটির জন্য কেপি সমান কেসি হবে? নিচের বিক্রিয়া সমূহের মধ্যে কোনটির জন্য কেপি সমান কেসি হবে? আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে কিন্তু কেপি এবং কেসির রিলেশনটা কিন্তু আমরা পড়েছি। সেখানে আমরা কি পড়ছিলাম মনে আছে? সেখানে পড়ছিলাম কেপি সমান কেসি আরটি ডেল-এন। কেপি সমান কেসি আরটি ডেল-এন। তা এই ডেল-এনটা কি? ডেল-এনটা হচ্ছে চেঞ্জ অফ মোল নাম্বার, অর্থাৎ মোল সংখ্যার পরিবর্তন। চেঞ্জ অফ মোল নাম্বার, মোল সংখ্যার পরিবর্তন। তা আমরা বিক্রিয়াগুলো যদি খেয়াল করি, তাহলে দেখো অপশন বিতে ছিল নাইট্রোজেনের মোল সংখ্যা, এখানে ছিল 1, এখানে ছিল 1, আর উৎপাদের মোল সংখ্যা ছিল কিন্তু 2। তাহলে বিক্রিয়ক সমূহের টোটাল মোল সংখ্যা ছিল 2, উৎপাদ সমূহের টোটাল মোল সংখ্যা
2। তাহলে এখানে কি চেঞ্জ অফ ডেল এনটা কি, তার মানে ডেল এন হবে এই চেঞ্জ অফ মূল নাম্বারটা কি, চেঞ্জ অফ মূল নাম্বার হবে হচ্ছে ডেল এন সমান 2 বিয়োগ 2, তার মানে হচ্ছে 0। দেখো ডেল এন হবে 2 বিয়োগ 2, তার মানে হচ্ছে 0। তো ডেল এনের মান যদি 0 হয়, তা এই সমীকরণে তুমি ডেল এনের মানটা বসিয়ে দাও। কে পি সমান কে সি আর টি 0 হবে, কে পি সমান কে সি আর টি 0। দেখো আর টির মাথায় কিন্তু 0 আছে। আমরা সূচকের নিয়মে কিন্তু আমরা পড়ছি যে এর মাথায় 0 মানে 1, এ টু দি পাওয়ার 0 বা এ পাওয়ার 0 মানে কি 1, সূচকে কিন্তু আমরা এটা দেখছি। তাহলে আর টির মাথায় 0 মানে কি হবে 1, তাহলে আর টির মাথায় 0 যদি 1 হয়, তাহলে কে পি সমান কে সি হবে। সুতরাং এই প্রশ্নটার সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ অপশন বি ইকুয়েশনটাতে কে পি সমান কে সি হবে। আশা করি প্রশ্নগুলো খুব সহজভাবে বুঝছো। আরও কোনো সমস্যা থেকে থাকলে বা রসায়নের যে কোনো বিষয় জানার থাকলে আমার চ্যানেলে কমেন্ট করে বা আমার পেজে কমেন্ট করে জানালে চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর সহজভাবে উপস্থাপন করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে মানুষের মতো মানুষে দেশের জন্য অনেক কিছু করবে, এই কামনায় শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।